দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। নড়াইলের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সদর সংযোগ সেতুর দীর্ঘসূত্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের লাখো মানুষ। ১.৫ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৮ বছরেও কাজ শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বৃদ্ধি ও নকশা পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয় ৬৫ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৬ কোটি টাকায়। স্থানীয়দের ক্ষোভের মধ্যে সড়ক বিভাগ জানিয়েছে ২০২৬ সালের জুনের মধ্যে সেতুর বাকি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ বারুইপাড়া সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৭ সালে শুরু হওয়া নবগঙ্গা নদীর ওপর ৬১৫ মিটার দীর্ঘ এই সেতুর কাজ ৮ বছরেও শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও নকশা জটিলতায় থমকে যায় প্রকল্প। পরে নকশা পরিবর্তনের কারণে ব্যয়ও বেড়েছে প্রায় ৬৪ কোটি টাকা। গেল বছর সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নদীর দুই তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ ১১টি পিলার এবং ১১টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের ৩টি পিলার ও ৩টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি। ফলে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে এবং সড়ক যোগাযোগ সহজীকরণের লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। কালিয়ার যে ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায় অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। খেয়াঘাটে অনেকটা ঝুঁকির সঙ্গে আমাদের যাওয়া লাগে, যে আমরা বৃদ্ধ মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি যাই তো আমাদের ভয় লাগে, বাচ্চাদেরকে নিয়ে যেতে আমরা খুব সহজে যেতে পারি না। এখানে আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। অনেকে নৌকায় পার হতে যে গাড়ি উঠাইতে যেয়ে পড়ে যায়। আমাদের এই ঘাট দিয়ে খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ অনেক বিভিন্ন জেলায় মানুষ যাওয়া আসা করে। আর এই ঘাটের কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। যদি রুগী নিয়ে আসি তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি এপার থেকে ওপারে প্রায় যাইতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সে রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজের যে মেন ইঞ্জিনিয়ার যে ব্রিজের ডিজাইন করছে তাকেই দোষারোপ করা হবে প্রথমত। কেননা সে আশপাশের লোকজনের কাছে পরামর্শ প্রথমত নেওয়া উচিত ছিল যে পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে কখন, ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। তো সে হুট করে যদি ডিজাইনটা করছে এই জন্য, আর এখান থেকে তো খুলনার দিকে জাহাজ যায়, গোপালগঞ্জের দিকে জাহাজ যায়, সেক্ষেত্রে হচ্ছে সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য সেতু উন্মুক্ত করা হবে বলে আশা ব্যক্ত করেন জেলা সওজের নির্বাহী প্রকৌশলী। বলেন, নকশার ত্রুটি সংশোধনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। প্রথম প্যাকেজটি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। ১২টি স্পান বিশিষ্ট ছিল এবং এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন বর্তমান প্যাকেজটি ৩টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%। যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার, অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে ৩০ জুন ২০২৬ এর ভিতরে কাজটি সম্পন্ন হবে। সেতু চালু হলে নড়াইল সহ আশপাশের অন্তত ৩টি জেলার ৩ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। জেলার সাথে বিভাগীয় শহর খুলনায় যাতায়াতে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। মামদুহা রাইসা, জাগো নিউজ। ফরিদপুরে শিশুদের হামে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার একদিনে হাসপাতালে চিকিৎসা দিতে আনা হয়েছে 10টি শিশুকে। এ অবস্থায় অভিভাবকদের চিকিৎসা বিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে মোট ২৪ জন হামে আক্রান্ত শিশু ভর্তি ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন স্থান থেকে এ সময় বিশেষ করে নিউমোনিয়া ও হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকেরা। হাসপাতালের জরুরি ওয়ার্ডে শিশুদের নিয়ে ভিড় করছেন তারা। ওয়ার্ডগুলোতে স্থান সংকুলান না হওয়ায় তাদের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। গরমে হাঁসফাঁস করছে অসুস্থ শিশুরা। ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মেডিকেল অফিসার ডক্টর গণেশ কুমার আগরওয়াল জানান, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় 6টি শিশুকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে ভর্তি 2টি শিশু হামের টিকা নেয়নি বলে জানা গেছে। ফরিদপুরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই বছরের শুরু থেকে 42 জন রোগী
হাম সাসপেক্টেড হিসেবে ভর্তি হয়েছে এবং সেগুলো আমরা যথাযথ ট্রিটমেন্ট পেয়েছি। সর্বশেষ গতকাল আমাদের ফরিদপুরে 16 জন রোগী ভর্তি ছিল, আজকেও 10 জন রোগী ভর্তি হয়েছে এবং আমরা আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে এবং জেনারেল হাসপাতাল ফরিদপুরে আমরা হামের জন্য আলাদা কর্নার করে দিছি এবং সেখানে যারা ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে এবং উপজেলাগুলোতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে হামের জন্য আলাদা কর্নার করার জন্য এবং আমাদের হামের যে ট্রিটমেন্টের প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা সকালের নাশতার মান নিয়ে অভিযোগ উঠেছে। প্রতিদিনের মতো সকালে রোগীদের জন্য ডিম, পাউরুটি ও কলা দেয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে রোগীদের নাশতায় দেয়া ডিমের মধ্যে বাচ্চা সদৃশ কিছু পাওয়া যায়। কিছু ডিম ছিল পচা। রোগীদের অভিযোগ, নাশতায় দেয়া ডিম থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, ফলে কেউই তা খেতে পারেননি। একই সঙ্গে পাউরুটিতেও ছত্রাকজনিত ময়লা পাওয়া গেছে বলে জানান তারা। এ বিষয়ে খাবার সরবরাহের ঠিকাদার খন্দকার শাহাদাত বলেন, 250 ডিমের মধ্যে 2-4টা ডিমের সমস্যা হতেই পারে। খাবারের মান নিয়ে রোগীর স্বজনরা অহেতুক ঝামেলা সৃষ্টি করেন। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসিফুজ্জামান আসিফ সরকার বলেন, খাবারের মানে কোনো সমস্যা নেই, তবে ঠিকাদার কয়েকদিনের ডিম একসঙ্গে কেনার কারণে সামান্য সমস্যা হয়েছিল। বিষয়টি ঠিকাদারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ডিম দুটোটাই নষ্ট, কলাটা শুধু ভালো ছিল। ডিমটা ভিতর গন্ধ, খাওয়া যায় না। সাদা ডিম ভিতর গন্ধ, পচা ডিম। পাউরুটা ছাত্ররা যে বেশি দিন হয়ে গেলে 3-4 দিন হলে ছাত্ররা পরে না, ওই ছাত্ররা পরা। সকালের নাস্তার যে ডিমটা দিয়েছিল ওই ডিমটা পচা, মানে যে খাইতে পারিনি, ওটা আমি ফেলাই দিয়েছি আর কি। আজকে সকালে ডিম, রুটি, কলা পাইছি, তবে ডিমটা নষ্ট, ডিমটা গন্ধ করে। 24-এর ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা 3টি মামলায় চাঁদপুর আদালতে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে ভার্চুয়ালি হাজির দেখানো হয় 3 মামলার আসামি সাবেক এই মন্ত্রীকে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় 2024 সালে 18 জুলাই ও 4 আগস্ট দুবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এই ঘটনায় করা মামলায় 1 নম্বর আসামি দীপু মনি। তার নির্দেশে অন্যান্য আসামিরা এই ঘটনা ঘটায়। সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। 3টি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই তার মামলার অভিযোগের বিষয়ে বক্তব্য দেন। আদালত থেকে জানানো হয়, 3টি ঘটনায় চাঁদপুরে সংঘটিত হয়। দীপু মনিকে এজাহারের নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে দেখানো হয়েছে। আসামি বলেছেন তিনি জড়িত ছিলেন না। তদন্তের স্বার্থে 3টি মামলায় আসামির শোন অ্যারেস্ট মঞ্জুর করেন বিচারক। দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন। টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে 1000 লিটার ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পালিমা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ডিজেলের দোকান মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। পরে সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে ইউএনও খায়রুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করা হয়। পরে তা জনসম্মুখে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন পরিবহনের সরকারি মূল্যে বিক্রি করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা জানতে পারি যে এই স্থানে আসলে কিছু তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এবং উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। তার প্রেক্ষিতে আসলে আমরা অভিযান পরিচালনা করি এবং অবৈধভাবে তেল মজুত রাখার কারণে এবং মানে বেশি দামের তেলটা বিক্রি করার কারণে আমরা তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং যে তেলটা পাওয়া গিয়েছে সেটা আমরা জনসম্মুখে বিভিন্ন জনপরিবহনে ন্যায্য মূল্যে বিতরণ করা হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুদ 800 লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় মজুদকারী মোয়াজ্জেম হোসেন নামের একজনকে আটক করা হয়। মঙ্গলবার রাতে উদ্ধারকৃত ডিজেল ও আটক মোয়াজ্জেম হোসেনকে সদর থানায় হস্তান্তর করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইনতামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ি থেকে 4টি ব্যারেল ভর্তি 800 লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অবৈধভাবে ডিজেল মজুত করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন।
এ সময় উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগ নিয়মিত মামলা করা হয়েছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হবে। তিনি আরও দাবি করেন, ইরানে এরই মধ্যে সরকার পরিবর্তন ঘটানো হয়েছে। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য বারবার পরিবর্তিত হয়েছে। কখনো তিনি দ্রুত সমাপ্তির কথা বলেছেন, আবার কখনো দীর্ঘমেয়াদী অভিযানের সম্ভাবনাও উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র সরকার সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রিয়াদে অবস্থিত দূতাবাসে কর্মরত সব মার্কিন সরকারি কর্মচারীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে হোটেল, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিশেষ করে হোটেল, সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টাইব্রেকারে চমক দেখিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা 2026 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর হতাশার ধারাবাহিকতায় আবারও ছিটকে গেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার প্লে অফ ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ 1-1 গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। সেখানে বসনিয়া 4-1 ব্যবধানে জয় পায়। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার অ্যালেসান্দ্রো বাস্তোনি লাল কার্ডে দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় ইতালি, যা ম্যাচে বড় প্রভাব ফেলে। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইতালি, যারা সর্বশেষ 2014 সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। অন্যদিকে বসনিয়া বি গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। জুন-জুলাই অনুষ্ঠিতব্য এই আসরে বসনিয়ার অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।